সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যারা অন্য কলেজ থেকে আমাদের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে এসেছেন তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করার জন্য। একটু গোড়ার কথা এক দু লাইন বলে নিই, না হলে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রাসঙ্গিকতাটা আমরা বুঝতে পারবো না। এই বছর নিউ এডুকেশন পলিসি অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি একটি কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা এটা 4th CBSE কমন ভ্যালু অ্যাডেড কোর্স চালু করেছে, যেখানে অপশনাল 6টি বিষয় ছিল। তার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশনকে, কারণ আমাদের মনে হয়েছিল যে এই সময় দাঁড়িয়ে আমরা সকলেই নানা রকম সমস্যায় ভুগি, যেটা আমাদের ব্যক্তিত্বকে কোথাও আঘাত করছে, কোথাও অসুবিধা তৈরি করে। তো এই সমস্যাগুলোর আমাদের নিজেদের হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু প্রশিক্ষণ দরকার হয়। সেই প্রশিক্ষণটা যদি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করে দেয়, সেটা আমাদের চেয়েও বেশি দরকার যাদের ছাত্রছাত্রীদের, তাদের এই গড়ে ওঠার বয়সটাতে তাদের মানসিক স্থিতি, নিজেকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, নানা রকমের ঘটনা প্রবাহের সঙ্গে নিজেকে যুক্ত করা, তার সঙ্গে আমি কোথায় আছি, আমার ব্যক্তিত্বটা ঠিক কোন জায়গায় দাঁড় করানো দরকার, এই যে সমস্যাগুলো চলতে থাকে, এই বোঝাপড়াগুলো, এগুলো একটু সাহায্য করার চেষ্টা যদি বিশ্ববিদ্যালয়ে করে থাকে, তো সেই জন্য আমাদের মনে হলো যে এই বিষয়টা খুব প্রাসঙ্গিক। তাদের পড়াশোনার জগতের বাইরে এই যে বিষয়টা, এই পেপারটা যদি তাদের পড়াশোনায় একটু সাহায্য করে, পড়াশোনা এবং পড়াশোনার বাইরের জগৎটাতেও, সেই ভেবেই আমরা এটাকে বেছেছি। কিন্তু এটা পড়ানোর মতো পেশাদারি দক্ষতা আমাদের কারোরই নেই, আমাদের কলেজেও সাইকোলজি ডিপার্টমেন্ট নেই। তাই আমরা এটা ঠিক করেছিলাম যে এই পেপারের বিষয়গুলো আমরা যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে একটু ভালো করে বুঝে নেব। সেই জন্যই আমাদের ফ্যাকাল্টিদের একটা ট্রেনিং দরকার। এইভাবেই আর কি এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভাবনাটা শুরু হয়েছিল, এবং সেই ভাবনায় আমাদের প্রথম আমরা অ্যাপ্রোচ করেছিলাম ডক্টর জয়রঞ্জন রামের কাছে। উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি আমাদের একজন অত্যন্ত দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তার রেফারেন্স দিয়েছেন ডক্টর অলকানন্দা মুখার্জি। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে ওনাকে ফোন করার প্রথম ফোন কলেই উনি রাজি হয়ে গেছেন, এবং এত অল্প সময়ের মধ্যে ওনারা দুজনেই রাজি হয়েছেন এবং এই বিষয়টা সম্পর্কে আগ্রহ নিয়েছেন, যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের যে রকম যে মডিউল ইত্যাদি, এই প্রত্যেকটা জিনিস ওনারা দেখেছেন, দেখতে চেয়েছেন। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা আশা করছি আজকে একটা খুব ভালো অর্থবহ অনুষ্ঠান আমরা করতে পারবো, এবং ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা সেই শেখার আগ্রহ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি মঞ্চে ডেকে নেব আমাদের অধ্যক্ষা মহাশয়া ডক্টর মৌসুমী চ্যাটার্জি এবং IQAC সেল, যারা অন্যতম উদ্যোক্তা আজকের এই অনুষ্ঠানের। IQAC সেলের দুজন কোঅর্ডিনেটর ডক্টর শান্তনু বসু এবং ডক্টর গৌতম মুখার্জি। আপনারা প্লিজ মঞ্চে আসুন। আমি ডক্টর মৌসুমী চ্যাটার্জি, আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়কে অনুরোধ করব এই অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেওয়ার জন্য। নমস্কার। আজ আমাদের যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুরুদাস কলেজের তরফ থেকে, গুরুদাস কলেজের IQAC এবং সেমিনার কমিটির উদ্যোগে আমরা এখানে মোটামুটি ভাবে সবাই মিলিত হয়েছি সেই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য, সেটাতে আমরা গর্বিত। এবং এখানে উপস্থিত বাইরে থেকে, বাইরের, এখানে বলে রাখা ভালো, এর মধ্যে বেশিরভাগ কলেজের সঙ্গেই আমাদের মৌ হয়েছে যারা এসেছেন। আমি ঠিক জানি না যে মৌ যেখানে হয়নি এরকম কলেজে যদি এসে থাকেন
সেখানেও আমরা গর্ব অনুভব করছি, কারণ তাদেরকে আমরা যে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে পেরেছি এবং সেই গুরুত্ব বুঝে তারা যে এখানে এসেছেন তার জন্য আমরা সত্যি গর্ব অনুভব করছি। তাদের স্বাগত জানাচ্ছি গুরুদাস কলেজের তরফ থেকে। গুরুদাস কলেজের তরফ থেকে আমি আমার সমস্ত সহকর্মী বৃন্দদের স্বাগত জানাই এবং অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি ডক্টর অলকানন্দা মুখার্জি, যিনি কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাকে আমরা একটু আগেই যিনি আমাদের গোপা মুখার্জি যিনি বললেন যে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আমরা কেন করছি এই বিষয়ের ওপরে। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট তো অনেকভাবে হতে পারে, কিন্তু যেহেতু খুব রিসেন্টলি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে কারিকুলাম, সেখানে আমাদের যে বিষয় পড়াতে হতে চলেছে বা পড়াতে হবে, সেটা কিন্তু আমার কলেজে সেই বিষয়ে কোনো কেউই নেই, সেরকম ফ্যাকাল্টি কেউ নেই। এবং আমার বিশ্বাস যে আমার মানে একটা যোগ্যতা নিয়ে সেই পারদর্শিতা অর্জন করেই কিন্তু আমরা সবাই এই যে প্রফেশনে আসি, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে এই প্রফেশনে যোগদান করতে হয় এবং সেখানে কিন্তু আমাদের বিশেষ বিষয়ে পারদর্শিতা অর্জন করেই আসতে হয় এবং সেটা যাতে আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আর যেহেতু আমরা জানি যে শিক্ষার্থী হচ্ছে প্রধান, তাদের গুরুত্বই প্রধান, সেটা কিন্তু গুরুদাস কলেজ অনুভব করেছে যে না জেনে বিষয়টা আমরা মোটামুটি ভাবে পড়ে, আমাদের হয়তো সেই ম্যাচুরিটি লেভেল আছে যে বিষয়টা মোটামুটি ভাবে পড়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করতে পারবো, কিন্তু সেটা কি সেই মানেই হবে? যদি বিষয়টা সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানি, তাহলে বোধহয় আমাদের প্রেজেন্টেশনটাও সঠিকভাবে সঠিক জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এবং আমাদের ছাত্রছাত্রীরাও সমৃদ্ধ হবে। এই কথা ভেবেই আজকে কিন্তু গুরুদাস কলেজ ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই বিষয় বেছে নিয়েছেন যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অ্যান্ড সেলফ কনফিডেন্স, এবং এই বিষয়ে অত্যন্ত দক্ষ একজন যিনি এসছেন ব্যক্তিত্ব, যাকে আমরা পেয়েছি, ডক্টর অলকানন্দা মুখার্জি, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাকে পেয়ে আমরা গর্বিত এবং ধন্য। আমি আশা করব আপনারা সবাই এই বক্তব্যের মাধ্যমে সমৃদ্ধ হবেন এবং ডক্টর মুখার্জিকে বলবো, উনি যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, ওনার অত্যন্ত বিভিন্ন ধরনের কর্মব্যস্ততার মধ্যে, তার জন্য ওনাকে গুরুদাস কলেজের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই এবং ওনাকে আবার স্বাগত জানাই। নমস্কার। আইকিউএসি কোঅর্ডিনেটরদের অন্তত একজন যদি কিছু বলেন অনুষ্ঠান শুরুর আগে। অন্যান্য কলেজ এবং আমাদের কলেজের সহকর্মীরা, মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম এবং আজকের বিশিষ্ট অতিথি অলকানন্দা ম্যাম, এখন তো নিউ এডুকেশন পলিসি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এর বহু আগেই ডক্টর রাধাকৃষ্ণন তার রিপোর্টে বলে গেছিলেন যে ইন্ডিয়াস ডেস্টিনি ইজ ডিটারমিন্ড ইন আওয়ার ক্লাসরুমস, অর্থাৎ ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে। সেই শ্রেণীকক্ষে কি দেওয়া হয়? হোলিস্টিক এডুকেশন। হোলিস্টিক এডুকেশনের মূল হচ্ছে সাউন্ড মাইন্ড এন্ড সাউন্ড বডি। তাহলে আজকে আমরা পেয়েছি একজন বিশিষ্ট মনোবিদ অলকানন্দা ম্যাডামকে। শুধু আমি মূল বক্তা এবং শ্রোতাদের মাঝখানে এইসব আজেবাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আইকিউএসির পক্ষ থেকে সকল বাইরের থেকে আগত আমার সহকর্মীদের এবং এখানকার সহকর্মীদের এবং অলকানন্দা ম্যাডামকে সাদর অভ্যর্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে একটা ছোট উপহার দিয়ে আমরা সম্বর্ধিত করব আমাদের আজকের বিশিষ্ট অতিথিকে। আমি প্রিন্সিপাল ম্যাডামকে অনুরোধ করব ওনার হাতে ছোট উপহারটা তুলে দিতে।
ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডামকে। আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের বিষয় মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অ্যান্ড সেলফ কনফিডেন্স। এই দুটো জিনিসের গুরুত্বই আমরা বুঝতেই পারছি এই শিরোনামটা থেকে। এর ভেতরে আরো কত গভীর জিনিস যেটা আমাদেরকে ঋদ্ধ করবে সেটা আমরা আগামী এক ঘন্টায় বুঝতে পারবো। আপনি শুরু করতে পারেন। একটু লাইট অফ করে দিন। ডান দিকে বল। So a very good afternoon to all of you, and I'm really indebted to the college, to this how you have introduced me, how you have accepted me. Thank you so much for this. And I'm really overwhelmed and also nervous because so many professors, teachers, so it feels like a student. I was just texting Dr. Ram, my sir, like, that I feel like I'm on a Viva board and bombarding with questions. So, okay. So, as I was talking to ma'am about this, that this life skill education, this is such a very important aspect, especially in young adulthood. Mostly the age group that all of you are dealing with. It's what we call as in our technical language, it is a young adulthood. And this is a very, very important and a very transitional period in a person's life, other than adolescence. Adolescence being number one, which is an extremely transitional period where a child goes through multiple transitions, right from brain development to emotional development to physical development, various aspects of development. And young adulthood being another transitional area, যেখানে আচ্ছা আমি ইংলিশে বেশি আপনারা কমফোর্টেবল না বাংলাতে বললে কমফোর্টেবল কোনটা? আচ্ছা আচ্ছা সো ইয়াং অ্যাডাল্টহুডের একটা খুব ট্রানজিশনাল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, যদিও বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে বলে যে আমাদের ব্রেনের একটা পার্ট লিম্বিক সিস্টেম, যেটা মেইনলি রেসপন্সিবল ফর ইমোশনাল ডেভেলপমেন্ট, লাইক আমরা কিভাবে আমাদের ভাব, আমরা রেগে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, রাগ হচ্ছি, ইম্পালসিভিটি, এগুলো সব কন্ট্রোল বাই লিম্বিক সিস্টেম। অ্যান্ড আনাদার এরিয়া ইজ আ কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স দ্বারা চালিত, যেখানে আমাদের ডিসিশন মেকিং, প্ল্যানিং, রিজনিং এবিলিটি, এই জায়গাগুলো কন্ট্রোলড হয়। সো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বলে যে আমাদের লিম্বিক সিস্টেমের ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হয়, but আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ নট অ্যাট পার উইথ আওয়ার ইমোশনাল ডেভেলপমেন্ট। তাই জন্য দেখবেন অ্যাডোলেসেন্টসরা বাই নেচার দে আর মোর ইম্পালসিভ, মোর ড্রন টু ইম্পালসিভিটি, আর্জেন্সি, হট করে কিছু একটা করে ফেলা, চিন্তা ভাবনা না করে কিছু করে ফেলা, আমরা অনেক সময় বাংলায় বলি আবেগের বশে কিছু করে ফেলা। এইটা কিন্তু তারা ইন্টেনশনালি করে না, তাদের ব্রেন মেকানিজম বা ব্রেন ডেভেলপমেন্ট এমন ভাবে হয় that leads them to choose impulsivity over decision making planning. Young adulthood আস্তে আস্তে এই ডিসপ্যারিটিটা কিছুটা কমে, তাদের ইমোশনাল ডেভেলপমেন্ট and cognitive development to at par aste aste badhte thake, but still there is a long way to go. So at this age, if we are introducing these children, young adults there, amra jodi kichu life skill, life development er aspects gulo, tara crisis kibhabe deal korbe, tara নিজেদেরকে আরো ভালোভাবে কিভাবে চিনবে, এই জায়গাগুলো ডেফিনেটলি আমরা যদি এই এজ গ্রুপকে ইন্ট্রোডিউস করি, তারা অনেক বেশি এম্পাওয়ার্ড ফিল করবে এন্ড তারা অনেক বেশি নিজেদের প্রতি তাদের ওয়ার্থ বা তাদের এস্টিমেশন অ্যাবাউট সেলফ অনেক বেটার and কি বলবো অনেক প্র্যাকটিক্যাল এন্ড রেশনাল হবে। সো দ্যাটস দ্য এন্টায়ার, I guess it's a very important decision
by the Education Policy and Department to introduce such life skill development in this curriculum and in this age group. So আমাকে যেই দুটো টপিক বলা হয়েছিলেন, ম্যাম বলেছিলেন, একটা মাল্টিপল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে সেলফ কনফিডেন্স। সো আমি মোস্টলি মাল্টিপল ইন্টেলিজেন্স এমন একটা এরিয়া যেখানে যে খুব ইন্টারঅ্যাক্টিভ অ্যাসপেক্টের জায়গা আছে, ডেফিনেটলি আছে, বাট মোস্টলি থিওরিটিক্যাল এন্ড কিছু কিছু ইনফরমেটিভ জায়গা আছে। সো আই উইল ব্রাশ থ্রু ইট কুইকলি। Self-confidence, self-worth, self-esteem, this is the part which is much more interactive, and আমি আপনাদেরও কিছু কিছু ভার্সনস, আপনাদের কোনো ফিডব্যাক, আপনাদের কোনো ইস্যুস, প্রবলেমস দ্যাট ইউ আর ফেসিং, সেটা আমি শুনতে চাইবো। সো দ্যাট ইজ আ পার্ট which I have kept more interactive, and this is a part which is more informative and theoretical. Then also there is scope for interaction over here. So let's start with this. Basically, multiple intelligence theory, it has been coined by, this theory has been done by Howard Gardner. He is a renowned psychologist of Howard University. So uni prothom ei theory ta present করেছিলেন of multiple intelligence. কেন এটা এতটা ইম্পর্টেন্ট, and especially in the field of education, বিকজ এর আগে যে কটাই ইন্টেলিজেন্স থিওরি হয়েছে, আমরা আগে এইখানে আসি, ইন্টেলিজেন্স থিওরি যে কটাই হয়েছে প্রত্যেকটাতেই মোর অর লেস ইন্টেলিজেন্সকে আমরা ডিফাইন করা হয়েছে ফ্রম আ ভেরি জেনারেলাইজড পার্সপেক্টিভ। Gardner is the one who has defined intelligence from a point of view of education, academics. এই point of view থেকে উনি ইন্টেলিজেন্স কে ডিফাইন করেছিলেন, যেটা অন্য সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা সেটাকে তখন অবধি করেনি। সো মেইনলি ইন্টেলিজেন্স মানে কি, আমরা অনেক সময় খুব ক্যাজুয়ালি, লেলি আমরা ইউজ করি the word intelligence, but what does intelligence mean? So there has been different definitions by very stalwart psychologists of our field. So mostly jeta bola hocche je intelligence is an aggregate or global capacity of an individual to act purposefully, to think rationally, and to deal effectively with his environment. এটা বলেছিলেন ডেভিড ভেসলার। ভেসলারের আমরা প্রচুর ইন্টেলিজেন্স স্কেলও ইউজ করি, যখনই অনেক সময় যাদেরকে পাঠানো হয় ইন্টেলিজেন্স স্ক্রিনিং এর জন্য, মোস্টলি তাদের ওপর এই ভেসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, অ্যাডাল্টস, অ্যাডোলেসেন্টস আছে, সেটাকে করা হয়। সো হিজ definition of intelligence is a worldly accepted, standardized nomenclature of how we see intelligence, because ekhane it covers everything. Je ekta manush kibhabe purposefully towards goal oriented bhabe কাজ করছে, সে কিভাবে চিন্তা ভাবনা করছে rationally কতটা, and সে তার environment এর সাথে কতটা effectively deal করছে, মানে তার adaptability, তার adaptation ক্ষমতা কেমন। বিনে কামার টেস্ট অফ ইন্টেলিজেন্স, এটা একটা খুব পপুলার স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অফ ইন্টেলিজেন্স। ইনি এটাকে আইডেন্টিফাই, মানে এই টেস্টটাকে বানিয়েছিলেন। সো উনিও বলছেন যে ইন্টেলিজেন্স হচ্ছে যে এবিলিটি, যে যখন একটা গোল সেট করতে পারে অ্যান্ড গোলের প্রতি সে অ্যাক্ট করতে পারে, এই এবিলিটি যেই মানুষেরই থাকে তাকে বলা হচ্ছে যে তার একটা ইন্টেলিজেন্স আছে। পিয়াজে আমরা এখানে অনেকেই শুনেছি জিএম পিয়াজেটের কথা। সো ইট অলসো মিনস হিজ এবিলিটি টু অ্যাডাপ্ট টু ওয়ানস এনভায়রনমেন্ট। ওয়াগনও তাই বলছেন, স্পিয়ারম্যানও বলছেন যে খুব কমপ্লেক্স এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা। সো আমরা এখান থেকে দুটো তিনটে জিনিস আমরা পয়েন্ট পাচ্ছি যেটা ইন্টেলিজেন্সে বলা হচ্ছে। একটা হচ্ছে যে মানুষের অ্যাডাপ্টেশনের ক্ষমতা কেমন আছে, সে লার্ন কত ভালোভাবে করতে পারছে, তার লার্নিং ক্যাপাসিটি কেমন, অ্যান্ড সে কতটা গোল ওরিয়েন্টেড। এবার এই সবকটা ডেফিনেশনই ইন্টেলিজেন্সের খুব জেনারেলাইজড। যেটা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যেটা বলছেন, এখানে গার্ডনার বলছে যে মোস্টলি উনি এটা বানিয়েছিলেন যে এডুকেশন, দ্য ফিল্ড অফ এডুকেশন, যাতে টিচার্স, এডুকেটার্স, স্টুডেন্টসরা আরো ভালোভাবে বুঝতে পারে যে হাউ দে ক্যান use intelligence, understand intelligence, and implement it on their students. So গার্ডনারের ডেফিনেশন দুটো, একটা হচ্ছে প্রবলেম সলভিং, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভিটির এক্সপ্রেশন। উনি এই দুটো ভাবে ইন্টেলিজেন্সকে ডিফাইন করেছেন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, যে একটা বাচ্চা যদি সে প্রবলেম সলভ করতে পারে অ্যান্ড যদি তার ক্রিয়েটিভ এক্সপ্রেশনস থাকে,
তাহলে সেটাকে উনি বলছেন যে ইট ফলস উইদিন ইন্টেলিজেন্সের মধ্যে। অ্যান্ড উনি 7 টাইপস অফ ইন্টেলিজেন্স এটার জন্য উনি দিয়েছেন, যে আদার দ্যান এতদিন অবধি যেই তার আগে জবে থেকে না উনি এই ইন্টেলিজেন্স থিওরিটা বানিয়েছিলেন, তার আগে ইন্টেলিজেন্স, অ্যান্ড আমরাও এখন আমরা যদি এডুকেশনের ফিল্ডে দেখি, আমরা একটা বাচ্চার ইন্টেলিজেন্স কিন্তু মোস্টলি মেজার করি তার লিঙ্গুইস্টিক স্কিলস থেকে, কেমন কথা বলছে, কেমন আনসার্স লিখছে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে। বাট গার্ডনার বলছে দ্যাটস আ ভেরি ওভারহাইপড ওয়ে অফ অ্যাসেসিং সামওয়ানস ইন্টেলিজেন্স অ্যান্ড আ ভেরি ইজি ওয়ে। কেন ইজি ওয়ে? বিকজ অ্যাজ টিচার্স, অ্যাজ দ্য আদার পার্সন, আমার পক্ষে বোঝা সব ইজি, তাই জন্যে আমি লিঙ্গুইস্টিক্সকে এতটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। বাট গার্ডনার বলছে যে লিঙ্গুইস্টিক্স ইজ ওয়ান অফ দ্য 7 টাইপস। There are other 7 or 8 types of how a person can express his or her intellectual capacity, যেটা অনেক সময় আমরা ওভারলুক করি, বিকজ আমরা অনেক বেশি লিঙ্গুইস্টিক্সকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই। অ্যান্ড সেটা রিলেটেড ধরুন জাজমেন্ট, স্টিগমা, যে এই যে ধরুন ইংলিশ আমি ঠিক ইংলিশ বলছি কিনা, ঠিকভাবে বলছি কিনা, ঠিক গ্রামার ইউজ করছি কিনা, এটার অ্যাসোসিয়েটেড অনেক ধরনের স্টিগমা কাজ করে, যে ও তো ঠিকভাবে ইংলিশই বলতে পারছে না। আমি বুঝতে পারছি কথাটা, বাট দ্যাট ইজ নট ইনাফ। ও ঠিকভাবে বলছে কিনা সেইটাকে আমরা অ্যাসেস করছি। সো গার্ডনার বলছেন যে দিস আর অল very overhyped and not that important to assess someone's ability and knowledge. Ability, knowledge, intelligence is much beyond that. So উনি এই উনি প্রথম So these are the 8 types of intelligence যেটা উনি প্রেজেন্ট করেছেন। প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স বলছে people with strong linguistic skills can use their native language and sometimes other languages to understand people and express their thoughts. Examples of professionals with above average intelligence levels in this area include writers, orators, যাদের linguistics খুব স্ট্রং হয়, খুব সুন্দরভাবে কথা বলে, লিখতে খুব ভালো পারে, গুছিয়ে কথা বলা, গুছিয়ে লেখা যেটাকে আমরা বলি, that comes under linguistic ability or linguistic intelligence. Next is logical or mathematical. Logical, mathematical মানে এদের analytical skills খুব ভালো, they are very good with numbers, they have causal systems গুলো খুব ভালোভাবে তারা বোঝে, they can manipulate numbers as what mathematicians do. So that is logical, mathematical. These are the two ability which are very popular, especially, and these are the areas which also educators focus a lot in school settings, in any form of education settings. আমরা এই দুটোকেই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্সে রাখি, and এটার বেসিসেই আমরা একটা বাচ্চাকে অ্যাসেস করার চেষ্টা করি, বা ওই বক্সেই তাকে আমরা ফেলার চেষ্টা করি। যেই বাচ্চা যে এই দুটো বক্সের মধ্যে পড়ে না, আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় তার ডমিনেন্ট ইন্টেলিজেন্স বা এবিলিটিটা খোঁজা, যেহেতু আমাদের পক্ষে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, and that also because of many other restrictions which educators face in their day-to-day work. There are so many administrative work, other limitations. So it is also not, I'm not saying that it is very intentional, but their work also doesn't allow them to explore a child in this way. So the next form of ability or intelligence, এটা বলছে spatial. Spatial intelligence যেটা বলছে যেখানে তারা abstractions কে ইউজ করতে পারে, স্পেস কে ইউজ করতে পারে, like painters, then architects, sculptors, anatomy, topology নিয়ে যারা কাজ করে, where there is a lot of nothing very concrete but more of very abstract ability. Next is bodily kinesthetic. Kinesthetic ability or intelligence হচ্ছে যারা নিজেদের সেন্সরি অর্গানস কে খুব ইউজ করতে পারে, they have very high intuition, তারা তাদের bodily kinesthetic skills and abilities গুলোকে, কোনো পেইন্টার, পটারি যারা করে তারা, so they have very high bodily and kinesthetic skills, so do with their body parts, solve a problem or display skills including bodily movement, or dancers,
Examples of professional in this intelligence are athletics and dancers. Musical intelligence হচ্ছে যে যারা খুব সুন্দর প্যাটার্ন বুঝতে পারে, টোন, নোটস এইগুলো বুঝতে পারে। অনেকে দেখবেন যারা মুখস্থ করে, মেমোরাইজেশন এবিলিটি ক্যাপাসিটি আছে কোনো একটা গানের ছন্দে বা কোনো একটা ছন্দে কিছু একটা মুখস্থ করছে। যারা এই ধরনের যাদের মেমোরাইজেশন তারা টেকনিক্স বার করতে পারে, which means that they have very high musical intelligence. So with the help of which তারা এটাকে করতে পারে। আর সবচেয়ে প্রথম গার্ডনার যেটা বলেছে যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স একটা মানুষের মধ্যে সবচেয়ে প্রথম ইমার্জ করে, because children also responds to the first parameter যেটা বাচ্চার মধ্যে ডেভেলপ করে সেটা হচ্ছে সেন্সরি, লাইক হিয়ারিং এবিলিটি। নেক্সট ইজ ইন্টারপার্সোনাল মানে হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, যে মানুষকে বোঝা, তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা, সে কি বলছে সেটাকে বোঝা, তার প্রতি এমপ্যাথি ডেভেলপ করা, যে তার খারাপ লাগতে পারে, তার কষ্ট হতে পারে, এই ধরনের খুব সাটেল ইমোশনস গুলোকে আইডেন্টিফাই করা, অন্যের কষ্ট বোঝা, এই জায়গাগুলো হচ্ছে দেখবেন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যে খুব ইন্ট্রোস্পেক্টিভ, আমরা যাকে বলি ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে যে নিজের বিষয়ে খুব সচেতন, তার চিন্তা ভাবনা, তার আবেগ, তার ইমোশন নিজেকে নিয়ে, মানে ইট ডাজন্ট মিন যে সে খুব সেলফ ইনভলভ, সেলফ অ্যাবজর্ব, একদমই নয়। ইট মিনস সেলফ অ্যাওয়ারনেস, যে তার বাউন্ডারিজ কি, সে কি পারে, তার অ্যাসেটস কি, তার উইকনেসেস কি, সে তার নিজের বিষয়, তার ইন্ট্রোস্পেক্টিভ এবিলিটি অনেক হাই, সেটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল। এন্ড নেক্সট হচ্ছে ন্যাচারালিস্ট মানে হচ্ছে যে তার নেচারের সাথে কানেকশন যাদের খুব হাই হয়, মানে এনি ফর্ম অফ নেচারের সাথে যেখানে সে কানেক্ট করতে পারছে। অনেকে দেখবেন দে আর, যাদেরকে আমরা খুব নেচার লাভিং বা নেচারের প্রতি তাদের খুব কেয়ার, কম্প্যাশন সেটাও বলি। আগেন নেচারের থেকেও অনেকে বলে যে দে ক্যান হিয়ার হোয়াট দ্য নেচার ইজ সেইং এন্ড দে ক্যান কানেক্ট, দে ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ নেচার। সো এই যে ইন্টারঅ্যাক্টিভ এবিলিটি সেটা হয়তো আমরা অনেকেই পারি না, আবার অনেকের আছে, দ্যাট ইজ বিকজ অফ দিস এবিলিটি। এবার কোনোটাই না এগুলো খুব ওয়াটার টাইট কম্পার্টমেন্টস নয়, মানে এরকম নয় যে যার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স আছে তার স্পেটিয়াল নেই, মিউজিক্যাল নেই, ইন্ট্রাপার্সোনাল নেই। দিজ আর নট অ্যাট অল ওয়াটার টাইট কম্পার্টমেন্টস, দিজ আর ভেরি ওপেন অ্যান্ড কম্পার্টমেন্টস, যেখানে পার্সন গার্ডনার বলছে যে একটা মানুষের এই সব ধরনেরই ইন্টেলিজেন্স এবিলিটি নিয়ে সে জন্মায়। অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ নট জাস্ট উইচ ইজ জেনেটিক, it is an interaction between our genetics and our environment. So joto amra boro hobo with age, with experience, with maturity, eta aste aste bloom kore. Jodio ba it is said that amra jodi standardized tests and measure e dekhi 16 years er por amra dhore ni je that is how a person's intelligence is. Beyond that age intelligence doesn't গ্রো বা ওইভাবে বাড়ে না বা কমে না, মানে একটা জায়গায় ফিক্স থাকে সেটা। সো এইখানে হচ্ছে যে এই প্রত্যেকটা মানুষের মধ্যে এই 7 to 8 ফর্মস অফ ইন্টেলিজেন্স আছে, বাট সে কোনো জায়গাতে সে তার ডমিনেন্ট এবিলিটি আছে, মানে কেউ হয়তো লিঙ্গুইস্টিক্সে ডমিনেন্ট, কেউ মিউজিক্যালি ডমিনেন্ট, কেউ ইন্ট্রাপার্সোনালি ডমিনেন্ট, এইভাবে জিনিসটা আছে। সো আমি এইগুলো মোর অর লেস আমি যে এক্সপ্লেইন করছি তার মধ্যেই বলেছি। দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোন স্টুডেন্টকে আমরা কিভাবে বুঝবো যে তার ডমিনেন্স কোন অ্যাসপেক্টে আছে। যারা ভিজুয়াল স্টুডেন্টস হবে তাদের prefer learning methods that combine visual aspects such as presentations, pictures and others. So এইগুলোতে তারা অনেক বেশি মোটিভেটেড হবে, তারা একদম সামনে গিয়ে বসবে, টিচারের বডি ল্যাঙ্গুয়েজ তারা খুব নোটিস করবে, মানে টিচার তার সাথে কিভাবে কথা বলছে, টিচার যদি রেগে যায়, টিচার যদি কিছু, সো which means তারা সেগুলো বুঝতে পারে। সো আমরা যদি আবার এটাকে দেখি, দিস ইজ নট আ ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, which means যাদের লিঙ্গুইস্টিক এবিলিটি স্ট্রং থাকে তাদের এই ইন্টারপার্সোনাল এবিলিটিও অনেক সময় স্ট্রং হয়। সো দে ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেই অনুযায়ী তারা ইন্টারপ্রেট করে। যদি দেখে যে টিচারের বডি ল্যাঙ্গুয়েজে টিচার তার প্রতি খুব একটা ইন্টারেস্ট নিচ্ছে না, বা উল্টো খুব ইন্টারেস্ট নিচ্ছে, সে আরো বেশি ভালো করে পড়বে, বা যদি টিচার ইন্টারেস্ট না নেয় সেখানে তার ইন্টারেস্ট কমে যাবে, এই ধরনের একটা অ্যাসপেক্ট। সেকেন্ড হচ্ছে অডিটরি স্টুডেন্টস, দে আর মোর ডমিনেন্ট অন লিসনিং,
তারা হয়তো দেখে অতটা ভালো, আপনি হয়তো ক্লাসরুমে তার মনে হবে যে সে বোধহয় কিছুই শুনছে না, এদিক ওদিক তাকাচ্ছে, নোটস লিখছে, অন্য কিছু কারোর সাথে কথা বলছে, বা যেহেতু তার অডিটরি এবিলিটি ভালো সে হয়তো সবই শুনছে। এরকম অনেক সময় না ক্লিনিক সেটিংসে আমরা পাই এই ধরনের বাচ্চা, যার মা বাবা এসে বলে যে আমরা বুঝতেই পারি না ও যে কি শোনে, বিকজ যখন আমি ওকে দেখি ও কিছুই শোনে, এদিক ওদিক তাকায়, কিছুই করে, কিন্তু সামহাও পরীক্ষার সময় দেখি যে ও সবই লিখে আসে ভালো করে, which means ও কিছু শুনছে, so which indicates কি তাদের অডিটরি এবিলিটি খুব ভালো, may not be visual. সেকেন্ড হচ্ছে ভার্বাল স্টুডেন্টস। ভার্বাল স্টুডেন্টস হচ্ছে যারা লিখতে বা মানে থ্রু ইন্টারাকশন যারা বেশি ভালো করতে পারে, রাইটিং, স্পিকিং, ক্লাসের মধ্যে তারা অনেক বেশি কথা বলবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, অন্যদের সাথে ইন্টারাক্ট করবে, এরা হচ্ছে ভার্বাল স্টুডেন্টস এর মধ্যে পড়ে। ইনট্যাঞ্জিবল স্টুডেন্টস এই ধরনের আমরা এই ক্লাসরুম সেটিংসে কত পাবো আই এম নট শিওর। বেসিক্যালি যারা খুব ওই অ্যাগেন ট্যাকটাইল সেন্সরি স্টিমুলাসের উপর তারা খুব বেশি ডিপেন্ডেন্ট, দে গেট স্টিমুলেটেড বাই এনি ফর্ম অফ সেন্সরি অর্গান, সো কোনো একটা টাচের প্রতি তাদের খুব, অনেকেই দেখবেন যখনই বই পড়ে খুব মানে প্রত্যেকটা পাতা খুব এরকম করে ছুঁয়ে ছুঁয়ে এন্ড খুব ডেলিকেটলি টাচ করে করে পড়ে বা আঙুল দিয়ে দিয়ে পড়ে, সো এনি ফর্ম অফ টাচ দ্যাট গিভস দেম আ প্লেজার and a form of safety, a sense of safety. So যখনই যেই বাচ্চাদেরকে যখন আপনি দেখবেন যে তারা একটু যে কোনো ফর্ম অফ টাচ বা সেন্সরি অ্যাসপেক্টস এ তারা স্টিমুলেটেড হচ্ছে, which often indicates that there is some amount of anxiety that they might be going through, and that sensory stimulation gives them a sense of pleasure and safety. So এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল স্টুডেন্টসদের জন্য, যদিও বা এটা আইডেন্টিফাই করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। গ্রুপ স্টুডেন্টস হচ্ছে যে যারা গ্রুপে পড়তে ভালোবাসে, একসাথে কোনো একটা নোটস বানাচ্ছে, একসাথে প্রজেক্ট করছে, তারা ইন্ডিভিজুয়ালি অত ভালো করতে পারবে না, বাট তাদেরকে যদি আপনি গ্রুপে দিয়ে দেন তারা সবার সাথে মিলিয়ে একসাথে কথা বলে তারা সেখানে আরো বেটার করতে পারবে। These students have very good communication skills, both verbal and non-verbal. They prefer to teach and guide others. So এই জায়গাটাও তাদের খুব ভালো, সোশ্যাল ইন্টারঅ্যাকশন, সোশ্যাল স্কিলস তাদের খুব ভালো সেখানে। ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস যাদের ইন্ট্রাপার্সোনাল এবিলিটি খুব ভালো হয়, ইন্ট্রাপার্সোনাল এবিলিটি যারা ভালো হয় তারা দেখবেন মোরলি ফোকাস হবে যে সে একা একা পড়বে, কারোর সাথে খুব বেশি পড়ছে তা নয়, নিজেই নিজেকে মোটিভেট করে, নিজের থেকে লার্নিং অনেক টেকনিক্স তারা নিজের থেকেই বার করে কিভাবে পড়বে তারা, ফোকাস তাদের খুব ভালো হয়, থট প্রসেস খুব ক্লিয়ার হয় তাদের। The students who learn individually are able to express learning process and express personal feelings. Logical students যারা হয় তারা more or less খুবই causal effects এ, causality তে believe করে, in cause and effect, a learning process where there is a logical connection is formed. যতক্ষণ তারা logic বা causality না বার করতে পারবে, that won't give them a satisfaction in their teaching learning process. These learners are able to analyze different ways of thinking. তাদের অ্যানালিটিক্যাল ওই যে কোনো জিনিসই তারা অ্যানালাইজ করতে খুব ভালোবাসে, এনি ফর্ম অফ অ্যানালিটিক দ্যাট গিভস দেম কি বলবো এক্সাইটমেন্ট বলুন বা একটা খুব কিক দেয়, যে ওটাই তাদের কিউ হয় আর ট্রিগার হয় টু লার্ন। সো দিজ আর দ্য মানে এই এবিলিটি গুলোতে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখি স্টুডেন্টসদের মধ্যে। সো এবার হচ্ছে what are the implications of this theory, আমরা কি implications এখান থেকে পাই। সো MI helps educator to expand teaching strategies, আরো বেশি এডুকেটরসদের একটু ব্রেইনস্টর্ম করতে হেল্প করে যে আমরা শুধু লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, রিজনিং এবিলিটি যাদের ভালো তাদের বাদ দিয়ে বাকি যারা যাদের স্পেশাল, মিউজিক্যাল, ইন্ট্রাপার্সোনাল, সোশ্যাল, যাদের এই জায়গাগুলো বেটার তাদেরকে আমরা কিভাবে সার্ভ করব, তাদের জন্য বেটার কিভাবে ভাববো। এন্ড সবচেয়ে প্রথম হচ্ছে রিডিউসিং জাজমেন্ট, যাদেরই লিঙ্গুইস্টিক, লজিক্যাল এবিলিটি বেটার না, অনেকেরই হতে পারে, but that doesn't mean যে they do not have sufficient intelligence to go forward in their life and career. এইটা হচ্ছে I guess the most important takeaway from Gardner's theory of multiple intelligence, that a person that যদিও বা এটা আমরা সবাই জানি, but it is based, rooted on this theory that each human being is unique and they are born with unique potentials and capabilities. So
So as educators, this theory helps us to understand যে আমরা সেই ইউনিক এবিলিটি পোটেনশিয়াল গুলো স্টুডেন্টসদের মধ্যে কিভাবে বার করব এন্ড তাকে হেল্প করব কানেক্ট করতে, বিকজ স্টুডেন্টসদের মধ্যেও সেই একই সেম এম্বারাসমেন্ট এন্ড জাজমেন্ট আছে যারা ওই প্রথম দুটো এবিলিটির মধ্যে পড়ে না। তারাও কিন্তু নিজেদেরকে ভাবে যে আমার দ্বারা বোধহয় হবে না, আমি বোধহয় ভালো নই, আই এম নট কেপেবল, বাড়ির থেকেও শুনছে, বন্ধু বান্ধবদের সোশ্যাল সেটিংসেও। So সবচেয়ে প্রথম হচ্ছে as educators we need to help them to understand that you also have a potential which maybe I am my limited capacities, with my limited capacities আমিও সেটা এক্ষুনি বুঝতে পারছি না, হয়তো তুমিও বুঝতে পারছো না, but let us cultivate and understand that what is your dominant ability or what is your dominant sense of intelligence এখান থেকে। So it is important to develop or enhances learners ability যাতে সেখান থেকে ডেভেলপ করে। সো এইখানে হচ্ছে স্টুডেন্টসদেরকে this form of এই থিওরিতে বেসিক্যালি ইট এনকারেজেস স্টুডেন্টস টু যাতে এডুকেশন সিস্টেমের মধ্যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্টস দুটোই যেন ইকুয়ালি হয়, নট অনলি থিওরি বাট অলসো মোর ফিল্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেই জায়গাগুলোকে আরেকটু কিভাবে বাড়ানো যায় সেইটার একটা এবিলিটি আছে। ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ক, অনেক বেশি কোলাবোরেটিভ ওয়ার্ক অ্যান্ড টিম ওয়ার্কের জায়গা এখানে দেখা যায় স্টুডেন্টসরা একা একা কাজ করছে না, বাট যতটা বেশি থ্রু প্রজেক্টস, থ্রু সাম কোলাবোরেটিভ ওয়ার্ক, যেখানে গ্রুপ ওয়ার্কের আমরা অপরচুনিটি যাতে আমরা গ্রুপ ওয়ার্কের অপরচুনিটি যাতে একটু বেশি তৈরি করে দিতে পারি সেই জায়গাটা একটুখানি দেখা, বিকজ আমরা যত গ্রুপ ওয়ার্কের অপরচুনিটি তৈরি করব the students can manifest their social skills, their spatial skills and other aspects of this intelligence. So সেইটাকে দেখা, the role of a teacher in the classroom is not a leading role but an accompanying one. This is very important, যে being a so যখন it's almost like a traveler and a co-traveler concept. So when they both go on a journey, so maybe both of them do not know how the journey would look like, but they both explore together. So ওই exploring together ওইটার মধ্যে একটা স্টুডেন্ট টিচারের রিলেশনশিপের মধ্যে তো অনেক সুন্দর একটা বন্ড তৈরি হয়, যেখানে no one is superior or inferior than other but both are on the same platform exploring each other's ability, capacities, strengths, ways of working. So that is what is said, basically it is meant by an accompanying one and not a leading one. So আমরা যখন দুজন ট্রাভেলার যখন একসাথে যায়, সো ওই মেটাফরটাকে আমরা যদি অনেক সময় মাথায় রাখি, আমরা নিজেরাও as educators we will also not feel very burdened that it is my responsibility and I have to do everything. So that is often a very overwhelming and burdening responsibility. So if we share it with our students, knowing that I may not know everything about a student, it is beyond my capacity to know everything and I do not have to know. I can ask, I can talk, I can collaborate with the student, I can accompany, I can ask. So এইগুলোর মধ্যে দিয়ে অনেক বেশি রিলেশনশিপটা অনেক মানে কি বলবো, it becomes much more warm and easy to work with. So also এখানে এই থিওরিটাতে বেসিক্যালি স্টুডেন্টসরা অনেক বেশি রেসপন্সিবল ফিল করে for their own learning along with the ability to be free to come up with ideas and develop them into actions. So it doesn't make them students feel very restricted in their work, but it's much more open where they can also explore and work on themselves. এইগুলো more or less আমি মোটামুটি মেনশন করেছি, যে again কোনো one strategy, এটা যেটা আমরা বারবারই বলি এডুকেশন সিস্টেমে, যে কোনো one strategy cannot help for all students. So each student will have their own strategies and each teacher will have to build their own strategies to cater to different students. And যখনই আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে সবাইকে আমরা এনগেজ করার চেষ্টা করব, we will be having difficulties in this. So আমরা যত এটাকে ইনকর্পোরেট করব, যত স্টুডেন্টসকে ডিফারেন্ট ভাবে ইনকর্পোরেট করব, and
থিওরিটাকে যত আমরা মাল্টিপল ওয়েতে ইনকর্পোরেট করব, it will help us to identify the dominant intelligence in each children and then help the students to identify that this is your area of dominant intelligence, which will also give the student that confidence and that self-esteem that yes, this is my area of work and this is where I have my strength. So in a nutshell, this is the takeaway from this theory: providing opportunities to students to experience their multiple facets and identify their dominant intelligence, respecting and identifying individual abilities and differences we have discussed, and personalized learning. Learning is no more a very generalized way which will cater to all and help all, but identifying one's own unique learning ability, technique, that is what is important. And এটা যে শুধুই টিচাররা একা করবে তা নয়, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যদি এটা আলাদা হয়, স্টুডেন্টকেও এম্পাওয়ার করা, সে যেন নিজের ইউনিক স্ট্রেংথ, টেকনিকস অফ পড়াশোনাটাকে আইডেন্টিফাই করতে পারে। সো দ্যাট ইজ অলসো which is important, focused in this theory. So this is all that I wanted to focus on this. If anyone have any questions or doubts. Ma'am, you spoke about 8 intelligences. Suppose acting student. মাইক্রোফোনটা চলে গেল, ওখানে আছে রেগুলার। Hello. Ma'am, you were speaking about 8 intelligences. Suppose একজন student তার 1 or 2 or 3 kinds of intelligences he or she has got. But he or she finds himself or herself in a situation where যে ধরনের ইন্টেলিজেন্স তার আছে সেটা ওই এনভায়রনমেন্টে কাজ করছে না, হি ইজ নট ইকুইপড, বাট হি হ্যাজ টু বি দেয়ার। তাহলে সেখানে হাউ উই ক্যান হেল্প হিম অর হার? How we can help that student? First is ওই ইনফরমেশনটা তাকে দেওয়া যে the environment or the circumstances is not such that can facilitate or that can aid your that ability or that sense of intelligence, and there is nothing wrong in you. আমরা অনেক সময় যখন কিছু একটা জিনিস we are not being able to perform or do something, the first thing that we do is start questioning ourselves, that maybe there is something wrong in me, that's why I'm not being able to do it. But if we also allow us to notice that there is an environment which is also not facilitating that aspect of the child's intelligence or that ability, and as what I mentioned, that intelligence is an interaction of both our genetics and environment. So environment plays a very important role. So the first part is helping the child to understand that it is not your fault or there is nothing wrong in you. When the environment will be conducive and suitable for you, you will be able to flourish in that environment if you have the ability at par with that environment. Confidence is the key word. Exactly. Thank you, ma'am. Exactly. আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ করতে পারেন। বাইরের কলেজে গেস্টরা যদি কোনো কোয়েশ্চেন করেন, কারো কিছু কোয়েশ্চেন আছে? ঠিক আছে। So এই টপিকটা is more like of a very interactive topic, very less theoretical, and I don't think that's also going to help in any way. So what we have mentioned, the topic was self-confidence. So self-confidence basically, it means, that it's involve a belief in one's ability to perform. But in a more generalized way, আমরা যদি বলি self-confidence মানে হচ্ছে যে it's an ability to perform, আমার নিজের ability.
Now self-confidence, it depends upon our self-esteem. So what is self-esteem in that way? Self-esteem is basically how we are assessing ourselves. Our assessment about our strengths, about our weaknesses, about our abilities. Ebar ei je assessment of our strength, it depends upon two things. One is intrinsic, মানে আমি নিজের বিষয়ে কি ভাবছি, আরেকটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট, আমার সোসাইটি আমার বিষয়ে কি ভাবছে। এই দুটো যখন এই দুটোই, both these aspects are very important in developing or unifying one's self-esteem. But self-esteem, this self-confidence and self-esteem, both of these comes from self-worth, which is much more rooted, important than self-confidence and self-esteem. Keno? Seta amra dekhchi. Because self-worth bolche, it's an intrinsic belief in your value as a human being. And it says that self-worth, when you have self-worth, you feel deserving of consideration, respect and love, not because of anything you have done, but simply because of who you are. So আমরা যদি এবার আবার ঘুরে আসি এখানে self-confidence and self-esteem এর definition এ, দুটোই কিন্তু based upon our performance, ability. আমি কি পারফর্ম করছি সেটার বেসিসে আমি নিজের বিষয়ে কি ভাবছি। তার মানে হচ্ছে যে আমি যদি কোনো সময় পারফর্ম না করতে পারি, তার মানে আমার কনফিডেন্স কমে যাচ্ছে আর আমার এস্টিম ড্রপ করছে। আমি যেই পারফর্ম করতে পারছি আমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, আমার এস্টিম বাড়ছে। So it is a more of a not a very stable view of perceiving ourselves. But self-worth says that irrespective of your performance, what you are doing, not doing, understanding who you are and valuing yourself as a human being, not as a professional, not as a mother or a father or any other job roles or any other roles that you have assigned to yourself. Just as a human being, how you feel, who you are, that is what is self-worth. And if we are high on our self-worth, we can work on our self-esteem, our self-confidence, dutoi will be on a very stabilized form. But if we are constantly questioning our worth as a human being, we will always have extreme fluctuations in having a very rational self-esteem and a very rational level of self-confidence. So how do we measure self-worth? It basically says that, do you like, value and respect yourself as a person? Do you feel worthy of being treated with respect and kindness? That you feel that yes, I am a person who needs respect and kindness, and if in my environment or if in any situation, if I do not feel valued, respected, that is something which I need to question, understand, introspect, think about it before taking an action or before being impulsive. Do you feel worthy of love? That yes, I feel worthy, that I need love and I deserve love. Do you think about yourself? Are your thoughts generally positive? Do you think about yourself? মানে আমরা কতটা নিজের বিষয়ে চিন্তা ভাবনা করছি। নিজের বিষয়ে চিন্তা ভাবনা করছি মানে সবসময় যে আমরা খুব ভালো ভাবছি, ভালো ভাবতেই হবে নিজের বিষয়, that is not important. But কতটা আমরা নিজের বিষয়ে সচেতন, যে আমি কি ভাবছি, কি ফিল করছি, আমার কি ইমোশন, সেগুলোর বিষয়ে আমরা কতটা সচেতন হচ্ছি। And last is, if you are describing yourself to a stranger, would you use mostly what kind of words or what kind of adjectives that you would use for yourself? That is how self-worth is important. So these are the reasons which I think in the modules that you have sent, it is shekhanei chilo egulo. But more than this, I would like all of you to present or let me know that what are your thoughts about self-worth, self-esteem, self-confidence. If there are any issues that you face with your students in your own life, what are the challenges associated with this that you face?
or why do you think this, this topic of self-confidence or self-worth is important to be included in the module? Why it is important for young adults to focus on their self-worth, on their self-confidence? কমনলি আমাদের মনে হয় যে সকলেরই দরকার সেলফ কনফিডেন্স, কিন্তু বিশেষ করে ইয়াং অ্যাডাল্ট যারা, তারা সেলফ মানে নিজেদেরকে ইম্পর্টেন্ট তাদের যদি মনে না হয় নিজের কাছে, তাহলে ওরা কোনো কিছুতেই ইন্টারেস্ট পায় না কখনো। যে কোনো কাজে তারা এখানে আমার একটা ইম্পর্টেন্স আছে এটা যখন বুঝবে তখনই সেই কাজটাতে তারা ইন্টারেস্ট পায়। এটা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি একদম। So interest is one of the area, and interest এর জন্য again self awareness and understanding important, যেটা দিয়ে আমি আমার কথাটা শুরু করছিলাম যে এই young adulthood and adolescence এ there are a lot of changes, brain changes যে these children go through, and one of the most important aspect in adolescence is the development of self, যে আমি নিজেকে কিভাবে দেখছি। এটা কিন্তু তৈরি হয়, স্টার্ট হয় এই প্রসেসটা অ্যাডোলেসেন্স থেকে, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুডে গিয়ে এই প্রসেসটা যেহেতু তখন তাদের একটা কগনিটিভ ডেভেলপমেন্ট তখন আস্তে আস্তে মানে একটা ম্যাচিউরেশনের জায়গায় যায়, দে স্টার্ট পারসিভিং দেমসেলস বেসড অন হাউ তারা নিজেদের বিষয়ে কি ভাবে অ্যান্ড সোসাইটি তার বিষয়ে কি ভাবছে সেটার অ্যাসপেক্টে। তো এই সময় যদি তাদের সেলফের আন্ডারস্ট্যান্ডিং ইমেজ যদি খুব ঠিকভাবে গ্রো না করে, দ্যাট ক্যান হ্যাভ ইমেন্স ইম্প্যাক্ট অন দেয়ার পার্সোনালিটিস, অন দেয়ার ফার্দার মেন্টাল হেলথ, অন দেয়ার ডেভেলপমেন্ট। তাই জন্য সেলফের আন্ডারস্ট্যান্ডিং এই বয়সে খুব বেশি দরকার। অ্যান্ড সেলফের আন্ডারস্ট্যান্ডিং মানে এই নয় কি আমি সবেতে ভালো বা আমাকে খুব পজিটিভ থাকতে হবে। এই দিস ইজ অলসো সামথিং which sometimes becomes very difficult, that you always have to be very positive, think positive, kokhono kichu negative bhabbe na, kharab bhabbe na. So assessment of self depends upon everything of how you are and accepting all of it. So it's like a room, একটা ঘরের মধ্যে যেখানে মানে আমাদের মনটাকে যদি আমরা একটা ঘরের মতন দেখি, তো সেখানে আমার রাগ, আমার কষ্ট, আমার খারাপ লাগা, আমার জেদ, এটাকেও আমি এমব্রেস করছি। আবার আমার আনন্দ, আমার এমপ্যাথি, আমার কাইন্ডনেস, যেগুলো খুব পজিটিভ আদারওয়াইজ ওয়েল অ্যাকসেপ্টেড ট্রেড বাই সোসাইটি, আমি সেটাকেও রুম দিচ্ছি, সেটাকেও অ্যাকসেপ্ট করছি। সো ওয়েন আই ক্যান এমব্রেস বোথ দিস থিংস ইন মি, মাই অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, জেলাসি, other forms of যেগুলোকে আমরা নেগেটিভ ইমোশনস বলি সেগুলো, and the emotions which are very well accepted by the society, দুটোকেই যখন আমি এমব্রেস করছি, দুটোকেই মানছি যে দুটোই আমারই পার্ট এন্ড দুটোই থাকবে আমার মধ্যে, কোনোটাই আমি একদম বাদ দিয়ে দিতে পারবো না, বাতিল করে দিতে পারবো না নিজের মধ্যে। এন্ড সেটা ওই সব কিছু থেকেই আমি নিজেকে কিভাবে রেগুলেট করব বিভিন্ন সময়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন ক্রাইসিসে, সেটাই কিন্তু আস্তে আস্তে হবে আমার ডেভেলপমেন্ট অফ সেলফ অ্যান্ড সেলফ ইমেজ। সেই ইমেজটাই কিন্তু আমাকে আমার কনফিডেন্স দেবে, আমার এস্টিমটাকে বাড়াবে, আমার সেলফ ওয়ার্থটাকে দেবে, সেলফ ওয়ার্থটাকে হেল্প করবে করতে। সো আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে সেই বেসটা দেওয়া where they can explore themselves and they can accept themselves with all the things that they feel and express without judgment, being judgmental about them. যে তোমার এটা করা উচিত না, এরকম ফিল করা উচিত না, এইভাবে এটা খারাপ, এটা তো বাজে, এরকম তো করে না কেউ। সো এইগুলো দেবে, all these forms of judgment তাদেরকে আরো রেস্ট্রিক্ট করে দেবে in introspecting themselves. So that is the base of why it is important to understand self. বাকিগুলো যেগুলো কনফিডেন্স, এস্টিম, এগুলো তো পরে আসছে। So the main thing is self. সো এইখানে বলছে যে কেন আমাদের সেলফকে জানা দরকার। প্রথম হচ্ছে অ্যাচিভমেন্টের জন্য, যে আমি কিসে ভালো কিসে খারাপ, আমি কোনটা আমার ডমিনেন্ট
এবিলিটি কোনটা আমার ডমিনেন্ট এবিলিটি নয়। আমি যদি সেটাই না জানি আমি অ্যাচিভ করতে পারবো না। মানে আমার যদি আজকে আমার আঁকা বা আমার এই ক্রিয়েটিভ পারসিউটস বেশি ভালো লাগে, আমার একাডেমিক পারসিউটস ভালো লাগে না, আমি কখনোই একাডেমিক্সে ফ্লারিশ করতে পারবো না, আমি অ্যাচিভ করতে পারবো না। তো আন্ডারস্ট্যান্ডিং মাই এবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে রেজিলিয়েন্স। আমি যদি নিজেকে চিনি, আমি আমার রেজিলিয়েন্স মানে হচ্ছে এবিলিটি টু বাউন্স ব্যাক ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশনস। মানে প্রত্যেকটা মানুষের লাইফে ক্রাইসিস আসবে, দেয়ার ইজ নো লাইফ যেখানে কোনো ক্রাইসিস নেই। And every human being has a very inherent capacity of bouncing back from difficulties. আমরা যদি সবাই নিজেদেরকে জিজ্ঞেস করি, আমরা সবাই এরকম এক্সাম্পল পাবো যেখানে আমি আমার ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বাউন্স ব্যাক করেছি। তার মানে এটা আমার ভেতরেই আছে। আমাকে বারবার আমার এই এবিলিটিটাকে কোয়েশ্চেন করতে হবে না যে আমি পারবো তো, হবে তো, করবো তো, জানি আমি সেটা করতে। কিন্তু আমি যদি ফেস না করি ক্রাইসিস, আমি কখনোই বুঝতে পারবো না আমার এই এবিলিটিটার বিষয়। So that means facing crisis, facing adversity is a very important component of understanding one's ability of resilience. যে আমি সবকিছুর থেকে নিজেকে অ্যাভয়েড করে লুকিয়ে রাখতে পারবো না, আমাকে কোনো না কোনো দিন ফেস করতেই হবে অ্যাডভার্সিটি গুলোকে। সো সেটাই কিন্তু আমি অ্যাডভার্সিটিকে কিভাবে ফেস করব সেটাও আমার সেলফ ইমেজ থেকেই ডিটারমিন হচ্ছে। যে আমি নিজেকে যত ভালো করে চিনবো, আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি এই ক্রাইসিসটাকে ফেস করতে পারবো একা, বা আমার একটু হেল্প সাপোর্ট লাগবে, প্রফেশনাল হতে পারে, ফ্যামিলি হতে পারে, সোশ্যাল হতে পারে, আদার ফর্ম। পজিটিভ সেলফ ইমেজ অলরেডি বলেছি, আমি পজিটিভের দিকে যাচ্ছি না, আমি শুধু সেলফ ইমেজ বলছি। আ ভেরি র্যাশনাল সেলফ ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনস, মানুষের সাথে কথা বলা, সোশ্যাল ইন্টেলিজেন্স যেটা আমরা একটা পড়লাম, ওয়ান অফ দ্য 8 ইন্টেলিজেন্স অফ গার্ডনার, সেটার জন্য ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং, প্ল্যানিং ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমেই বললাম ব্রেন মানে ব্রেন মেকানিজমস গুলোতে, যে ইয়াং অ্যাডাল্টহুডে এই সময় এই ম্যাচিউরেশনটা তৈরি হয় অফ প্ল্যানিং, ডিসিশন মেকিং। এটা কিন্তু এই সময় আস্তে আস্তে তৈরি হয়। তো আমরা যত এই বাচ্চাদেরকে যত আমরা প্ল্যানিং, ডিসিশন মেকিং ফ্যাসিলিটেট করতে পারবো, তাদের ওই এবিলিটিটা কিন্তু আরো বাড়তে থাকবে এই সময়। তাদের পারফরমেন্স বেটার হবে। লিডারশিপ এবিলিটি নিডস অল দিস থিংস, যেটা এর আগে আমি ডিসকাস করলাম। সো এই জিনিসগুলো একটু একটু দরকার টু কনসিডার কিছু কিছু স্ট্র্যাটেজিস। গোল, রিয়েলিস্টিক গোল সেট করা, যে খুব আনরিয়েলিস্টিক, যেটা আমি পারবো না এমন কিছু গোল সেট করে লাভ নেই। ছোট, সিম্পল, শর্ট, অ্যাচিভেবল গোলস যেটা আমরা বলি, অ্যান্ড আস্তে আস্তে গোলস গুলোকে বাড়ানো। যেই আমি ছোট শর্ট গোলস পাচ্ছি করতে, আমার অটোমেটিক্যালি কনফিডেন্স বাড়বে, আমি আরো হায়ার গোলস অ্যাচিভ করতে পারবো। স্ট্রেংথস এর উপর ফোকাস করা। নেগেটিভ থট, যেটা আমি একটু আগে বললাম, যে অ্যাভয়েড না করা, বোঝা, নিজের নেগেটিভ থটসটাকেও এমব্রেস করা, সেটাকে আন্ডারস্ট্যান্ড করা ইম্পর্টেন্ট রাদার দ্যান ইগনোরিং অর অ্যাভয়েডিং ইট। সেলফ কম্প্যাশন ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ভার্চু অ্যান্ড অ্যাট্রিবিউট অফ এ হিউম্যান বিং। আমরা যেমন আমরা তখনই বাকিদের প্রতি কম্প্যাশনেট হতে পারবো যদি আমরা নিজেদের প্রতি কম্প্যাশনেট হই। অ্যান্ড ইট ইজ আ ভেরি হায়ার গ্রেড অফ হিউম্যান ভার্চু। অ্যান্ড যেখানে courage is important, understanding of self is important, তখনই আমি নিজের প্রতি কম্প্যাশনেট হব, and তখনই আমি আরেকটা মানুষের প্রতিও কম্প্যাশনেট হতে পারবো। প্র্যাকটিস করা পজিটিভ পিপল। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলি একটু, রিলেশনশিপে হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করা ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট ফোকাস অন ইয়াং অ্যাডাল্টস। যে স্পেশালি রিলেশনশিপে এই বয়সের বাচ্চারা খুব ইম্পালসিভ রিলেশনশিপস এর মধ্যে ইনভলভ করে, রিস্কি ডিসিশনস এর মধ্যে ইনভলভ করে। সেখানে আমরা যত কম্প্যাশনেট থাকবো তাদের প্রতি, এমপ্যাথেটিক হব, তাদেরকে শুনবো, বুঝবো যে তাদের কি রিজন এগুলোর মধ্যে এনগেজ করা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাদেরকে এনকারেজ করা যে রিলেশনশিপে খুব মানে এক্সট্রিম লেভেল অফ যখন if I be very intuitive to my feelings and emotions, আমি যদি বুঝি যে আমি এই সম্পর্কে থেকে খুব কষ্ট পাচ্ছি, আমার খুব খারাপ লাগছে, অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, that is itself an indication that there is something difficult, and to trust one's intuition and gradually help oneself to maintain healthy boundaries in that relation, যেটা আমাকে কষ্টটার প্রতি একটু মুক্ত করবে, আমাকে আরো সচেতন করবে যে আমার কেন এই কষ্টটা হচ্ছে আর কোথা থেকে হচ্ছে এটা।
নিজের কেয়ার নেওয়া, অ্যাকসেপ্ট ইমপারফেকশন, যেটা প্রথমেই বললাম যে রুম যেখানে আই ক্যান এমব্রেস বোথ অফ all of myself. So that is all I wanted to share about self. There are many more, but obviously this is in a nutshell. I have tried to. Bakita Dr. Sinal Ram sir. কারো প্রশ্ন থাকলে আমার একটা প্রশ্ন ছিল, যেটা বলছিলেন যে নেগেটিভ ইমোশন আর পজিটিভ ইমোশন দুটোকে ইকুয়ালি রেকগনাইজ করাটা ইম্পর্টেন্ট। ধরুন কোনো স্টুডেন্ট বা যে কোনো ইয়াং অ্যাডাল্ট, তো আমি যদি কোনোভাবে তাকে হেল্প করতে যাই, কোনো নেগেটিভ ইমোশন হয়তো তার বেশি হচ্ছে, হ্যাঁ, কখনো হয়তো জেলাসি, কারোর প্রতি খুব জেলাসি বেশি হচ্ছে, বা কখনো অকারণে রেগে যাচ্ছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে অকারণে। এই নেগেটিভ ইমোশনটা যদি বেশি হয়ে যায়, তখন আমি তাকে এটা কিভাবে বলবো যে মানে তাকে যদি বলি যে মানে এটা সবটাই ঠিক আছে, মানে তোমার সবটাই পজিটিভ নেগেটিভ সবটাই ঠিক আছে, তাহলে সে হ্যান্ডেল করবে কি করে? মানে এটা একটা ব্যালেন্স তো তাকে বোঝাতে হবে কোথাও। মানে বোঝানোটাও সেটা কি বোঝাতে হবে সেটাও আগে ডিপেন্ড করছে সেই স্টুডেন্টের উপর। প্রাইমারিলি আপনি যেটা স্টুডেন্টের জন্য করতে পারেন সেটা হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসনিং। মানে ও আপনাকে যা যাই বলার ইচ্ছে করছে বা যেটাই ও বলতে চাইছে সেটাকে শোনা মন দিয়ে। সেটা সেখানে মানে ওর ইমোশনটা যে ভুল, ওটা যে ও ফিল করতে পারে না, ওইটা অ্যাকচুয়ালি আমাদের ওই অধিকার নেই আরেকটা মানুষকে সেটা বলা, বিকজ তার জায়গাতে তো সে সেটা ফিল করছে, তার জন্য তো ওই ইমোশনটা রাইট কারেক্ট ওই সময়, বিকজ সে ফিল করছে। অ্যান্ড ইট কামস ফ্রম আ টেমপ্লেট যে ইমোশন বা ফিলিং এর কোনো ঠিক বা ভুল নেই। আমি যদি একটা সময় আমার কারোর প্রতি খুব কষ্ট হয়, আমার যদি কারোর প্রতি খুব ইনসিকিউরিটি ফিল করে, উইচ মিনস ওই মোমেন্টে ওটাই আমার রাইট ফিলিং। আপনার দায়িত্ব হচ্ছে ওকে ওই সময় শোনা অ্যান্ড ওকে বলা যে তুমি এই, আমি বুঝতে পারছি তুমি এই সময় এখন তোমার এরকম কষ্ট হচ্ছে, তুমি আরেকটা মানুষের জন্য এরকম ভাবছো, আমিও তোমার সাথে ফিল করছি এই জিনিসটাতে, তুমি একটু সময় নাও, একটু ভাবো এটাকে নিয়ে। যদি তাও তুমি এখান থেকে বেরিয়ে না আসতে পারো, তাহলে আমরা এটাকে নিয়ে অন্য কিছু আমরা ভাবতে পারি, আরেকদিন আমরা এসে এটাকে নিয়ে কথা বলতে পারি। বাট মানে প্রফেশনাল দিক থেকে as a professional বা as a teacher, it's better আমরা যদি ইমোশনটাকে একটা কোনো লেভেল না করে দিই, অ্যান্ড তার কেন সে সেটা ফিল করছে, তার কেন তার বন্ধুর প্রতি তার ওরকম ফিলিং হচ্ছে, আমরা যদি সেইটাকে শুনি অ্যান্ড সেটাকে তার সামনে তুলে ধরি। যেমন ধরুন জেলাসি যদি আমরা বলি, মোস্টলি হয় যে ও আমার বন্ধু অন্য কারোর সাথে কথা বলছে, তার জন্য আমার কষ্ট হচ্ছে। সো তার মানে তার ডমিনেন্ট ফিলিংটা হচ্ছে যে সে একা ফিল করছে, সে লেফট আউট ফিল করছে, বা তার লোনলি ফিল হচ্ছে যে অ্যাজ ইফ আমি বোধহয় তাকে হারিয়ে ফেললাম, আই মাইট লুজ দ্যাট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ। তো তখন আমরা যদি ওর এই ফিলিংটাকে ওর সামনে তুলে ধরি যে তোমার মেইনলি কষ্টটা হচ্ছে বিকজ তুমি একা ফিল করছো, সো আমরা এই একাকিত্বটাকে অন্য আর কিভাবে দেখতে পারি, কিভাবে দূর করতে পারি, তোমার লাইফে আর কি কি আছে যেখানে তুমি এই ফিলিংটাকে অন্যভাবে চ্যালেঞ্জ করতে পারো। সো আমরা জেলাসি থেকে শিফট করে গেলাম ওর নিডের উপর। তো আমরা জাজমেন্টটাকে ইউজ করলাম না, আমরা ওর নিডটার উপর ফোকাস করে সেইটাকে এক্সপ্লোর করতে শুরু করলাম। ও তার সাথে সাথে দেখবেন ও আপনার সাথে সাথে নিজের ওই নিডটাকে এক্সপ্লোর করতে শুরু করবে আর নিজের আরো কাছে চলবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Good afternoon. Thank you very much for your erudite lecture. আমি মৌলি ফ্রম নিউ আলিপুর কলেজ। আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা প্রিভিয়াস টপিকটার উপরে, সেটা ছিল যে ওই বেসিক টেনেটস অফ যে ইন্টেলিজেন্স আপনি যেগুলো বলেছিলেন, তো 7 টাইপস যেটা বলেছিলেন, যেখানে লিঙ্গুইস্টিক আর লজিক্যাল তার উপরেই আমরা বেশি স্ট্রেস দিয়ে থাকি, কিন্তু অন্যগুলো ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট,
যেগুলো আমরা আজকে মানে আরো ভালোভাবে বুঝতে পারলাম অ্যাজ টিচার্স। কিন্তু আমার যেটা ইট ইজ এ সর্ট অফ ইন্ট্রোস্পেকশন, যে আমাদের কলেজে, আমরা কলেজে পড়াই, কলেজ স্টুডেন্টসদের যেরকমভাবে পড়ানো হয় সেখানে অন্য যে ইন্টেলিজেন্সের এগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব একটা এক্সপ্লোর করতে পারি না। মানে বাচ্চা বয়সে ধরুন আপনি যার মিউজিক্যাল এবিলিটি আছে, মানে ভার্বাল এবিলিটি, ভার্বাল না মিউজিক্যালটা ধরুন, বা স্পেশাল যেটা বলছেন, নেচার যেটা বলছেন, সেটা উই ক্যান ট্রাই আউট, যে বাচ্চাদের বাইরে নিয়ে গিয়ে পড়ালাম বা তাদের গান গেয়ে গিয়ে পড়ালাম। কিন্তু ফর অ্যাডোলেসেন্ট স্টুডেন্টস এবং আমরা যে ধরনের এজ গ্রুপটাকে পড়াচ্ছি, টার্গেট করছি, তাদের ঠিক এরকম এনভায়রনমেন্টটা করা যায় না। সেক্ষেত্রে কিছু কি উপায় আছে সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ, নাকি সেটা আমাদের নিজেদেরই ভেবে বার করতে হবে? মানে এটাই হচ্ছে যেটা গার্ডনার বলেছে, যে স্কোপ ফর ক্রিয়েটিভ থিঙ্কিং, যে এটা খুব ইউনিক, এটা দ্যার ইজ নো স্ট্যান্ডার্ডাইজ ওয়ে। মানে ধরুন অনেক সময় ক্লাসে কোন একটা গানের থ্রু দিয়েও কিন্তু অনেক পড়া বা পড়ার খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা এক্সপ্রেস করতে পারি, বোঝাতে পারি, ডিসকাস করতে পারি। So that is also a very creative way of bringing a topic in the class, যে ওই টপিকটা রিলেটেড, ধরুন কোনো একটা পার্টিকুলার কোনো গান আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখছি, সেই গানটা আমরা যাকে আইডেন্টিফাই করেছি যে যার মিউজিক্যাল ইন্টেলিজেন্স খুব ভালো, সো আমরা তাকে দিয়ে সেটা শুরু করলাম, অ্যান্ড দেন তারপর আমরা তার এক্সপ্লেনেশনসে গেলাম। সো এইভাবে একটু ক্রিয়েটিভলি আমরা যদি এই মানে প্রত্যেকটা মানে টাইপ অফ ইন্টেলিজেন্স যদি আমাদের মাথায় থাকে, আমরা যে সবসময় সব স্কোপ পাবো তা নয়, বাট কিছু কিছু জায়গায় যদি আমরা স্কোপ পাই, আমরা যেন সেটাকে ইউটিলাইজ করতে পারি স্কোপটাকে, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ধরুন গ্রুপ, এই যে সোশ্যাল ইন্টেলিজেন্স, এটা আমরা যদি ক্লাসরুমে গ্রুপে আমরা কিছু প্রজেক্ট ওয়ার্ক করতে বলি বা কোনো একটা টপিক একটু ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে বলি, আদার দ্যান দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর অল, স্টুডেন্টসরা নিজেদের থেকে তারা কিছু একটা বার করলো যে এইভাবে আমরা এই টপিকটার উপর কথা বলতে চাই, প্রেজেন্ট করতে চাই। এই বিষয়ে আরেকটা আমার জাস্ট এখনই মনে হলো যে যার ধরুন কোনো একজন স্টুডেন্ট, আমি নীলাঞ্জনা ভট্টাচার্য ফ্রম নিউমারি, তো যার ধরুন একজন ছাত্র তার কোনো একটা এবিলিটি নেই, তো বাই প্র্যাকটিস সেটাকে ডেভেলপ করানো যায় কি? কারণ অনেক সময়ই আমরা এরকম অনেক ছাত্রই পাই যার লিঙ্গুইস্টিক এবিলিটি ভীষণ পুর, যার জন্য যেটার কোনো অপশন থাকে না, হয়তো তার জন্য সে টপিকটা ভালো জানে, যে সাবজেক্ট নিয়ে সে পড়ছে সেটা সে খুব ভালো জানে, কিন্তু প্রেজেন্টেশনে ভীষণভাবে সমস্যা হচ্ছে, তো সেটা হয়তো তার কম আছে, বাট বাই প্র্যাকটিস সে সেটাকে ডেভেলপ করতে পারে কি? মানে সেটা একটা, মানে সেটা অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত বাড়াতে পারে, কিন্তু অ্যাট পার হবে, মানে যার এবিলিটি নেই যার এবিলিটি আছে, হবে কিনা সেটা আমরা জানি না, বাট ডেফিনেটলি আমরা সেটাকে ইনডিউস করতে পারি, ফ্যাসিলিটেট করতে পারি, তাকে এনকারেজ করতে পারি, যে আর তার যেই অন্য যেই জায়গাগুলো ডমিনেন্ট আছে সেটাকে সামনে রেখে আমরা এই অ্যাসপেক্টস গুলোকে কিছুটা কিছুটা করে আমরা সেটাকে বাড়াতে পারি, বাট নট উইথ দ্যাট মাইন্ডসেট কি ওকে যেভাবে হোক এটার ওপর ওকে ডমিনেন্সি পেতেই হবে। That is what this theory is all about, that respecting and identifying unique qualities of a person. So, ঠিক যেমন ওই শান্তিনিকেতনে যেমন এই যে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, হচ্ছে যেখানে শান্তিনিকেতনে যেভাবে পড়ানো হয় খোলা মাঠে খোলা জায়গায়, সো ওরকমই কিছু কিছু ক্রিয়েটিভ ওয়েজ যদি আমরা ভাবতে পারি, সেগুলোকে একটু ফ্যাসিলিটেট সবসময়, যে আমরা পারবো একদমই নয়, বাট একটা কি হয়, ইনফরমেশন থাকলে যখন অপরচুনিটি পাচ্ছি আমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারবো, দ্যাট ইজ হোয়াট ইজ। আমরা কনফিডেন্সের কথা বলি, কোনো ক্ষেত্রে আমরা কনফিডেন্সের কথা বলি, যে অবশ্যই এটা মানে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তো বটেই, স্টুডেন্টের ক্ষেত্রে তো আরোই, কিন্তু কোনো কোনো সময় এরকম যদি কোনো স্টুডেন্ট তার নিজের সম্পর্কে অ্যাসেসমেন্ট লেভেলটা তার না থাকে, অর্থাৎ সে যদি ওভার কনফিডেন্সে চলে যায় যখন তার যাওয়া উচিত নয়, তো সেই জায়গায় বাউন্ডারিটা আমরা কিভাবে ঠিক করব, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আমার, যে আমরা ইভ্যালুয়েশনের জন্য তো মার্কস দিচ্ছি, গ্রেড দিচ্ছি, এভাবে তো আমরা ইভ্যালুয়েশনগুলো করি, কিন্তু আমরা এরকম তো শুনে থাকি যে হয়তো এই যেরকম এডিসন, তার ব্যাপারে আমরা গল্প শুনি যে ছোটবেলায় তার পারফরমেন্স খুবই খারাপ ছিল, মানে এজ এ স্টুডেন্ট,
কিন্তু ভবিষ্যতে তিনি একজন সায়েন্টিস্ট হয়ে উঠছেন, তার মানে তার যে ইভ্যালুয়েশনের যে জায়গাটা ছিল তাহলে সেটা তো সঠিকভাবে হয়ে ওঠেনি। কাজে আমরা কাকে কিভাবে ইভ্যালুয়েট করব, মানে সেটারও কি একটা মানে মানদণ্ড কিভাবে হতে পারে? ঠিক, মানে দেখুন এখন ইভ্যালুয়েশন, এখন একাডেমিক ইভ্যালুয়েশন বা এই যে অবজেক্টিভ স্ট্যান্ডার্ডাইজড ইভ্যালুয়েশন সিস্টেম যেটা আছে সেটার বাইরে তো মানে আমরা এখন লিমিটেড, বাট আমাদের নিজস্ব ইভ্যালুয়েশন মানে ওভার স্টুডেন্টস, সেটার বিষয়ে যদি আমরা একটু সচেতন থাকি, সেখানে যদি আমরা এই মার্কসগুলোকে ডিসাইডিং ফ্যাক্টর না করি একটা মানুষকে সেখানে অ্যাসাইন করতে, that also will have a very big impact on a student's life. মানে how a teacher assesses a student, that has a very very deep seated impact on a student's life. মানে একটা বাচ্চা কিন্তু টিচার যদি তাকে মানে একটা বাচ্চা সে হয়তো তার ওই সো কল্ড লিঙ্গুইস্টিক অ্যান্ড লজিক্যাল অ্যাসেসমেন্ট এবিলিটিতে যদি সে ভালো না থাকে, তাহলে আমরা যদি বাট স্টিল যদি আমরা তার অন্য এবিলিটিগুলোকে তুলে ধরি, তার সাথে আমরা যদি একটু ভালোভাবে কথা বলি, মিশি, তাকে বোঝার চেষ্টা করি, ওই যে আমার টিচার আমাকে বোঝার চেষ্টা করছে, আমার সাথে কথা বলছে, আমাকে এনকারেজ করছে, এই সাপোর্টটা কিন্তু ক্যান ডু ওয়ান্ডার্স ফর আ স্টুডেন্ট। সো we do not need to have any change in, মানে বলে তো সবচেয়ে ভালো যে change in objective assessment of a student, but as teachers also individually আমরা যদি নিজেদের কাঠামোগুলোকে একটুখানি মডিফাই করি, সেটাও কিন্তু স্টুডেন্টদের লাইফে একটা ইমেন্স ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। মানে আপনি যেমন এক্ষুনি ধরুন শান্তিনিকেতনের এক্সাম্পল দিলেন, ধরুন এখন আমরা যে ফ্রেমওয়ার্কে বিলং করি, আমি একটা ছোট বাচ্চার কথাই বলছি, ক্লাসে ঠিক তাকে যা পড়িয়ে দেওয়া হলো সে হুবহু সেটা মুখস্থ করে লিখে দিয়ে এলো, সে ফুল মার্কস পেল, মানে এভরিবডি ইজ হ্যাপি। কিন্তু আপনি যদি শান্তিনিকেতনের স্ট্রাকচার যান বা রবীন্দ্রনাথের যে এডুকেশন পলিসি, সেটা কিন্তু ঠিক এর উল্টো ছিল। মানে সেখানে রবীন্দ্রনাথ কি বলছেন যে মানে কোনো ছাত্র মানে যে নকল করছে তাকে যেরকম আমরা দোষ দিচ্ছি, যে হুবহু মুখস্থ করে লিখছে সেও একই দোষে দোষী। তো উনি তার ক্রিয়েটিভিটির উপরে জোর দিচ্ছেন। কাজে দুটো বিষয় মানে এই জায়গাটা কিরকম একটু গোলমাল হয়ে যাচ্ছে না? একদমই। এন্ড এই থিওরি অলসো ফোকাসেস অন ক্রিয়েটিভ এক্সপ্রেশনটাকে যতটা সম্ভব সেটাকে এক্সপ্রেস করা। আরেকটা যেটা আপনি ওভার কনফিডেন্সে, আমি না জাস্ট এইটাতে রেসপন্ড, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কোয়েশ্চেনার কিভাবে আমরা অ্যাপ্রোচ করি। একটা হচ্ছে যে অবভিয়াসলি আমি যদি অঙ্কে গোল্লা পাই তাহলে তো আমি অঙ্কে গোল্লা পেয়েছি, এখন সেটা তো ইউ হ্যাভ টু কাইন্ড অফ গিভ মি দ্য কারেক্ট ফিডব্যাক। কিন্তু অলকা যেটা বলছে যে হাউ আই রেসপন্ড টু ইউ, মানে আপনি অঙ্কে 0 পেয়েছেন বা 12 পেয়েছেন, বাট দ্যাট ডাজ নট ডিফাইন, মানে ইউ আর মোর দ্যান অঙ্কে 13। মানে সেই সেন্সটা না হ্যাজ টু বি কনভেড ইন মাই কনভারসেশন উইথ দ্য পারসন। যেখানে তুমি পরীক্ষায় খুব ঝুলিয়েছো কিন্তু তোমার মধ্যে অনেক অন্য কিছু আছে যেটা তোমার আমি পছন্দ করি, মানে সেই সেন্সটা না আমরা ভার্বালি বা নন ভার্বালি কিন্তু বাচ্চারা পিক আপ করে। মানে আমি বাচ্চা বলতে স্টুডেন্ট মানে অ্যাডাল্ট এখানে মিন করছি, সেইটা না ওরা ভীষণ ধরে রাখতে পারে। সো দ্য টোন ইন উইচ উই গিভ ফিডব্যাক ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আমার অ্যাকচুয়ালি খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, which is has been a very powerful lesson to me, ও ক্লাসে ফেল করেছিল, 8 থেকে 9 ফেল করেছিল, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, এখনো বন্ধু। তো আমাদের একজন খুব ক্যারিজম্যাটিক হিস্ট্রি টিচার ছিলেন, যারা সাউথ পয়েন্টে পড়েছেন, সোমেশ দাশগুপ্ত বলে একজন ভয়ঙ্কর ক্যারিজম্যাটিক লোক ছিল, মানে ওরকম মানুষ, ওরকম পার্সোনালিটি খুব কম পাওয়া যায়। তো আমার বন্ধুকেও ফেল করার পর ও খুব মন খারাপ করে বাড়ি যাচ্ছিল না, বসেছিল, তখন ওকে ডেকে বলেছিল, মানে হি ইজ নাও 60 years old, ওর যখন 14 বছর বয়স ছিল ওকে বলেছিল যে তুই মনে রাখবি তুই সিলেবাসের বাইরের ছেলে। So how the syllabus, academic syllabus judges you is actually not an indicator of the person you are. ওনা এইটা যে ওকে কিভাবে হেল্প করেছিল I cannot tell you. আর ও এখন জীবনে ভীষণ ভীষণ উন্নতি করেছে, মানে উন্নতি বলাটা ভুল হবে, কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। যে আর আরেকটাও খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে
এই যে আইআইটিতে এত সুইসাইড হয়, হায়ার একাডেমিক সেন্টার্সে এত সুইসাইড হয়, ডিপ্রেশন হয়, সেলফ হার্ম হয়, সেটাও কিন্তু ইজ অ্যান ইন্ডিকেটর, অলকা যেটা বললো যে অফ সেলফ ওয়ার্থ। মানে আমি আইআইটিতে পেয়েছি, অথচ আমি মনে করছি আমি অপদার্থ, যেটা আমরা প্রচুর দেখি, মানে ভীষণ ভীষণ দেখি। তাই আমার মনে হয় যে আমাদের মানে আমরা কিভাবে কথা বলছি স্টুডেন্টদের সাথে, সেটা কিন্তু ওদের রেডার খুব হাই, মানে অ্যান্টেনা খুব হাই থাকে, পার্টিকুলারলি যখন অ্যাডভার্সারিয়াল পজিশন, মানে আমি খারাপ করেছি, ভুল করেছি, গন্ডগোল করেছি, তখন। তাই সেই জন্য সেই সময়টাকে আমাদের না নিজেদের ট্রেন করতে হয় যে আমরা ঠিকভাবে রেসপন্ড করব। কেননা হোয়াট আই সে মাইট বি, আমি হয়তো সত্যি কথাই বললাম কিন্তু এমন ভাবে বললাম যেটা হয়তো সেটা সে গ্রহণ করতে পারলো। স্যার একটা কথা মনে পড়লো, স্যার একটা কথা বলেন যে মানে এটা পেশেন্টসদের ক্ষেত্রে বলে, বাট আই গেস স্টুডেন্টদের জন্যও সেম, যে যখন কেউ তোমার কাছে আসছে তো তুমি কি তাকে বললে তোমার ওয়ার্ডস গুলো সে অতটা মাথায় রাখবে না অনেক বছর পর, বাট হাউ ইউ মেড দেম ফিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে আমাদের মানে এটা না আমরা বলি যে মানে আপনারা যদি কেউ কখনো ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্টের 15-20 মিনিট যে কথাবার্তা হয়েছে মনে রাখেন, যে মনে করুন আপনি মাকে নিয়ে কোনো ডাক্তারের কাছে গেলেন এবং তার সাথে 15 মিনিট কথা হলো, এবং এটা নিয়ে না অ্যাকচুয়ালি অনেক রিসার্চ হয়েছে যে 7 দিন পর, 1 মাস পর ফ্যামিলি মেম্বারসদের জিজ্ঞেস করা হয়েছে যে তোমাকে কি বলা হয়েছিল, এবং সেইগুলো যদি কেউ পড়ে দেখে তাহলে মেজরিটি অফ ডাক্তাররা মানে গঙ্গায় গিয়ে ঝাঁপবে। কেননা বলে যে 7 দিন পর পিপল ডু নট রিমেম্বার ইভেন 30% অফ হোয়াট ওয়াজ সেড, 30 ভাগও মনে রাখে, বাট দে রিমেম্বার হাউ দে ফেল্ট। আমাকে ছোলা খেতে মানা করেছিল, ওষুধটা এই এত সময় খেতে বলেছিল, এইগুলো যত না মনে থাকে, ঘর থেকে বেরিয়ে না দে রিমেম্বার হাউ দে ফেল্ট, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি ইউ, আপনি সবাই মনে করে দেখেন, ইউ উইল অল রিমেম্বার দিস। মানে 1 বছর আগে, 2 বছর আগে, যত বছরই আগে হোক, ইউ উইল নট রিমেম্বার কি এক্স্যাক্টলি ওখানে বলেছিল, কিন্তু ইউ উইল রিমেম্বার যে দিস পারসন মেড মি ফিল লাইক দিস। তো সেইটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একজন স্টুডেন্ট আমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, যে তখন হাউ উই মেক দেম ফিল ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার জন্য আমি মনে করি যে নিজেদের না অনেক কিছু ইনহিবিট করতে হয়, মানে ছেড়ে দিতে হয় আর কি, মানে রাদার দ্যান রিঅ্যাক্ট ইউ হ্যাভ টু রেসপন্ড। কেন মাঝে মাঝে চরম রাগ হয়, মনে হয় না গলা টিপে মেরে ফেলি, মানে আমার তো হয় অনেক বাবা মাকে দেখলে আমার মনে হয় যে অনেকে সত্যি মেরে ফেলি, কিন্তু তখন একটা গৌতম বুদ্ধের মতো করে আর কি না, কেননা মানে আই ডোন্ট হ্যাভ এনি অপশন।